তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট দিতে পারবে না। কলকাতার বাজারে যে একজন বসতে যায়, ওই জায়গাটা আমার, ওই যে প্যালেসটা, নাম হলো স্বপন দা। স্বপন সরকারের নেতৃত্বে আজকে আমি এই জায়গায় পেয়েছি, হয়তো ভবিষ্যতে দোকানও পেতে পারি। রাজুদাকে বলে যে অয়েল ফ্রি ছাড়াই আছে। অক্সফোর্ড আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, সেটা হলো পকেট পরোটা রাজুদাকে নিয়ে। এখন ইউটিউব খুললে, ফেসবুক খুললে একটাই ট্রেন্ডিং রয়েছে, সেটা হলো রাজুদার পকেট পরোটা। এর উপর একটা অলরেডি ভিডিও আমি করেছি ঠিকই, কিন্তু সেটাও ছিল 1 মাস আগে। তখনও বুঝিনি, আমি নিজেও বুঝিনি যে ব্যাপারটা এতটা ভাইরাল হয়ে যাবে, যে মাঞ্চুদা পর্যন্ত এর উপর র্যাপ গান বের করে ফেলবে। ভাবুন, বাংলা ইউটিউবারদের কাছে আমি বুঝে পাচ্ছি না, একটা বড় শ্রেণীর অংশ চলে যাচ্ছে ফুড ব্লগার হতে। ফুড ব্লগার মানে কি? ফুড রিভিউ করা, মানে কোন একটা জায়গার খাবার খাবে এবং সেটা নিয়ে রিভিউ দেবে। পরোটা রিভিউ কি হয় আপনি আমাকে বলুন তো? তেল ছাড়া পরোটা, সেটা খাওয়ার জন্য লোকজনেরা ভোর 4টে থেকে সে লাইন দিচ্ছে, এই পৌষ মাস পড়া বা এই অঘ্রাণ মাসের এই ঠান্ডাতে। আর নভেম্বরের এন্ড, ডিসেম্বরের ফার্স্টে ভালোই ঠান্ডা রয়েছে। লোকজনেরা সেই হয়তো পটি করেনি, দাঁত মাজেনি, ফ্রেশ হয়নি সেরকম ভাবে রেল লাইনের ধারে এসে বসে পড়ছে, শিয়ালদা এসে লাইন দিচ্ছে। কটার সময় আসছো বাবা? 4টে থেকে সে লাইন দিয়ে আছি। কেন না? রাজুদা গুমা হাবড়া থেকে আসবে, এসে এখানে দোকান খুলবে, তারপর পরোটা বিক্রি করবে। এখন ফুড ব্লগারদের দৌড়াতে কিছু কিছু স্ট্রিট ফুড বা যে কোনো দোকান, যেমন রাজুদার পরোটা ছাড়াও ছিল একসময় অরুণদার ফোনপে পরোটা, যেটা বাঘাযতীনে ছিল, তাদেরকে নিয়ে এমন ভাবে চড়িয়ে দেওয়া হয়েছিল, এমন ভাবে ভাইরাল করে দেওয়া হয়েছিল যে দূর দূরান্ত থেকে মানুষ চলে এসেছিল তার পরোটা খেতে। এবং কি হয়, ফুড ব্লগাররা সারাদিন ওই একটা করে, ধরুন এই যে আমি আজকে এই যে মাইকটা নিয়ে কথা বলছি, এরকম একটা মাইক তাদের কলারে বা জামায় যে কোনো জায়গায় লাগিয়ে দিচ্ছে, আর তারা যে ব্যবসা করবে, কাস্টমার ডিল করবে, তার সুযোগটা দিচ্ছে না। হ্যাঁ দাদা, আপনি কিছু বলুন। আরে কি বলবে ভাই? 3 পিস পরোটা, আনলিমিটেড আলুর দম, একটা কাঁচা লঙ্কা নিয়ে 20 টাকা, সাথে একটা সেদ্ধ ডিম দিলে 30 টাকা। মানে এখন যেন একটাই ট্যাগলাইন চলছে, রাজুদার পকেট পরোটা। এমনই সিচুয়েশন চলে গেছে যে কে আর পারলে যেন রাজুদাকে নিলাম থেকে তুলে নিয়ে তাদের দলে রেখে দেবে। অকশনে দেখানো হচ্ছে যে এবার রাজুদাকে রাখা হোক। মানে এরকম সব মিম বানানো চলছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই তো চলে। তো সেখানে বাংলাদেশে কি হলো, হিন্দুরা কতটা অত্যাচারিত হলো, সেসব নিয়ে মানুষের খুব একটা কেয়ার নেই। সে সরকার বুঝবে, পলিটিক্যাল পার্টিরা বুঝবে। আমরা ভাই এখন রাজুদাকে নিয়ে থাকি। এই যে ফুড ব্লগাররা, তারা বেসিক্যালি যে বিভিন্ন ধরনের ব্লগ করে, তো ধরছি ইউটিউবে অনেক ধরনের জনার আছে। এ ধরা যাক আমার মতো, যারা হয়তো সোশ্যাল ইস্যু নিয়ে কিছু অ্যানালিসিস করছে, কেউ পড়াশোনা নিয়ে মানে এডুকেশন করছে, কেউ এন্টারটেনমেন্ট করছে, কেউ গানের করে, কেউ আঁকা আবৃত্তি, সব অনেক কিছু থাকে। আরেকটা পার্ট থাকে ট্রাভেল। লাইক অনেক নাম করা ট্রাভেলাররা রয়েছে যারা ভালো ভালো জায়গায় ঘুরতে যায়, ছোটখাটো জায়গাতেও যায়। সেসব জায়গার হিস্ট্রি নিয়ে অ্যানালিসিস করা হয়, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড হয়, কিভাবে সেই জায়গাটা পপুলার হলো। আরেকটা শ্রেণী রয়েছে, খুব সহজেই দেখছি, যারা এই কোন রকমে কলেজ টলেজ পাস করছে কি না করছে, কাজ বাজের চেষ্টা নেই, যে সবাই ভাবছে আমরা ইউটিউবার হব, ইউটিউব থেকে কিছু একটা করবো। ভাই ইউটিউব অত সোজা জিনিস নয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কন্টেন্ট বানাতে হয়, অনেক মাথা খাটিয়ে জিনিস বের করতে হয়। আর এইসবের লোকজনেরা কি করছে, সকালবেলা চলে যাচ্ছে পরোটার অ্যানালিসিস করতে, পরোটার রিভিউ। আচ্ছা আপনারই বলুন তো, পরোটার কি রিভিউ হবে? এটা কি কড়াইশুটির কচুরি, হিঙের কচুরি, যে হিংটা কম বেশি হয়েছে, বেকিং সোডা কম বেশি হয়েছে, ইস্ট কম বেশি হয়ে গেছে, সেসবও তো না। যে যদি নানপুরি বা ওরকম জায়গায় কিছু একটা বানানো হয়, তাও তো না। তাহলে কি? একটা তেল ছাড়া পাতলা পরোটা গুমা হাবড়া থেকে একটা লোক আসতো, 14 বছর ধরে ব্যবসা করতো, শিয়ালদার মতো জায়গাতে একটা লোক জায়গা পেয়েছে, কেউ একজন ওকে হেল্প করেছিল, তার জন্য সেই লোকটা এখানে ব্যবসা করে। আর 400 পরোটা বিক্রি করে। 400 পরোটাতে রাজুদারও কিছু গলদ আছে ঠিকই, রাজুদা বলে 2 টাকা লাভ করে, মানে তার নাকি 18 টাকা কস্টিং পড়েছে। এবার এসে একটু অন্য কথায়, একটা লোককে ধরুন 400 পিস পরোটা বিক্রি করতে গেলে তার মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, অ্যাজ পার দ্য ওপিনিয়ন অর অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ রাজুদা ইন শিয়ালদা এরিয়া। সেখানে আরো ওরকম বহু লোক আছে যারা পরোটা নিয়ে বিক্রি করছে। শিয়ালদা প্ল্যাটফর্মেও দেখবেন এরকম ধরনের সেম কাইন্ডের পরোটা, রুটি, এগুলো বিক্রি হয়। তো এবার ব্যাপারটা হয়ে গেল এরকম, যে এই পরোটাটাকে বিক্রি করতে তার নাকি 18 টাকা খরচ হয়। উনি যা পাতলা পাতলা পরোটা বিক্রি করেন, সেই পরোটাগুলো একটু দেখবেন, আমি পাশে রাখছি, সেগুলো দেখলে বুঝতে পারবেন যে এতটাই ছোট, এবং বলা চলে তার লেচির পরিমাণ বা জাস্ট একসঙ্গে খুব বেশি হলে 2 বারে খাওয়া হয়ে যাবে ম্যাক্সিমাম। তো ওরকম একটা পাতলা পরোটা কত হবে? ওই হিসেবে যদি ধরি, 1 কেজি ময়দাতে আপনার 30 পিস মানে পরোটা তৈরি হবে। 30 পিস পরোটা 1 কেজিতে যদি তৈরি হয়, 1 কেজি ময়দার দাম লোকাল দোকান থেকেও যদি কেনে, আমি 36 টাকাই ধরলাম। 36 টাকা করে যদি ধরি, তাহলে মোটামুটি কম বেশি
30 পিস মোটামুটি ধরলাম ওই 400 থেকে 450, 400 পিস বলে, 450 পিস পরোটা যদি বিক্রি করে ডেলি বেসিসে, তাহলে 450 হিসেবে 30-এ মোটামুটি অ্যাভারেজ 15 কেজি যায়। 15 ইন্টু যদি 36 ধরে চলি, তাহলে মোটামুটি কত দাঁড়াচ্ছে আপনার 450 আর 90, ওই ধরুন অ্যারাউন্ড 100 টাকা, 550 টাকা। তেল টেল আলু টালু এই সমস্ত কিছু ধরে টরে, তার মানে তার অ্যাভারেজ যা কস্টিং দাঁড়াচ্ছে 550 টাকা যদি যায়, তাহলে 550 টাকা আর আলুর দম এটা সেটা লঙ্কা পেঁয়াজ এগুলো সব বানাতে ধরলাম ওখানে তরকারির খাতিরে সব মিলে তার 1200 টাকা খরচা হচ্ছে। আর 1200 টাকা যে খরচা হোক, তাহলে 1000 টাকার কাছাকাছি যদি তার সারাদিনে খরচা হচ্ছে, আর এখানে পরোটা বিক্রি করছে কত 450 পিস। আমি এখন ভিড়টা বেড়ে গেছে, তাও আমি 450ই ধরলাম, 400 থেকে 450 বলেছে। 450 যদি হয়, 3 পিস পরোটা পরে 20 টাকা, তাহলে 450 টাকার যদি শুধু পরোটাটাই লোকে খায়, তাহলেও মোটামুটি আপনার কস্টিং এ দাঁড়াচ্ছে এই অ্যারাউন্ড, বিক্রি বাট্টা করে তার 3000 টাকা চলে আসছে। আর খরচ করছে কত 1000 টাকা, লাভ থাকছে কত 2000 টাকা। এবার ডিম রয়েছে, ডিম যদি দরকার খাতিরে ধরলাম 200 পিস ডিমই বিক্রি করলো, বেশি না 200 পিস ডিম বিক্রি করলো, বা হয়তো 100 পিস ডিম বিক্রি করলো। 100 পিস ডিমের দাম কত দাঁড়াচ্ছে, 100 পিস ডিমের দাম দাঁড়াচ্ছে বাজার দর থেকে যা দাম আছে তাতে ধরলাম এই 7 টাকা, কিন্তু নিচ্ছে কত 10 টাকা, তার মানে 3 টাকা লাভ আছে। এবার সেটা ধরুন 7 টাকা যেটা, সেটা যদি বাল্কে কেনে তাহলে কম পড়বে। আমি ওই সেদ্ধর খরচটার মধ্যে ধরে নিয়ে আমি 7 টাকাতেই রাখলাম, মানে জল খরচটা যা পড়ছে। তাহলে যদি 7 টাকাই যদি থাকে, বা অনেক সময় বলে লোকাল এরিয়া থেকে তিনি সেদ্ধ করে নিয়ে চলে আসে, তাহলে সেই হিসেবে যদি থাকে, তাহলে 7 টাকাই যদি আমি ধরলাম যে পড়ছে, তাহলেও মোটামুটি 100 পিসে 300 টাকা লাভ আছে। তাহলে 300 টাকা, মানে ডিমের দিকটা যাচ্ছি না, আমি শুধু পরোটাতেই ফোকাসটা করছি। পরোটাতে যদি ফোকাস করি তাহলে তার 2000 টাকা লাভ আছে। তাহলে এবার লোকে ভাবতে পারে আমি ফুড ব্লগ করবো না পরোটা দোকান খুলবো। আমার মনে হয় এটা লোকের একটু ভাবা উচিত, যে এরকম 100টা পরোটার দোকান খুলে লোকে বসে আছে ঠিকই, আজকের দিনে দাঁড়িয়ে থেকে 14 বছর যে লোকটা সে তার নিজের ক্যাপাবিলিটিতে সেই জায়গাটা অর্জন করেছে, তাকে আলাদা করে ভাইরাল করানোর কোনো প্রয়োজন নেই। আজকে রাজুদা নিজের দৌলতে নিজের অকাতে সেই জায়গাটা দখল করেছে, বাজারটা গ্রিপ করেছে। সেই জন্যই তার কাছে পুলিশ থেকে আরম্ভ করে বহু মানুষজন আসে পরোটা খেতে। এমনও অবস্থা হয়েছে যে বাংলাদেশের চট্টগ্রাম বা মিরপুর থেকে পর্যন্ত চলে এসছে এই ফুড ব্লগ করতে। মানে ভাবুন ফুড ব্লগারদের অবস্থাটা কি। তোরা ইউটিউব করতে হলে অন্য কিছু কর, সমস্ত ভালো কোনো খাবার বা স্ট্রিট ফুড, এই যে মধ্যমগ্রামের যিনি পোলা কাকু ছিলেন, উনি এখন অসুস্থ, তার সামনে গিয়ে দাঁড়া, তাকে হেল্প কর। সিমিলার এই যে পরোটা যে রাজুদা মাসে 12 দিন যে মাঝখানে আসতে পারেনি, খোঁজ নিয়েছিস কি হয়েছে, হঠাৎ করে গালে চুমু খাচ্ছিস, হ্যাঁ একটা কিছু বলো, কখনো মাইক পড়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে ভাই? ফুড ব্লগার মানে কম বয়সে হয় সেও ঠিক আছে, দেখি বড় বড় কাকুরা তারাও চলে এসছে একটা পরোটার রিভিউ করতে, মানে মনে করছে কোনোভাবে রাজুদাকে ক্যাপচার করা, রাজুদা কিভাবে ব্রিফিং করছে, কিভাবে কাস্টমার ডিল করছে, সেইগুলোকে তুলে এনে যদি করতে পারি তাহলে ভিউ হবে। একটা সময় অরুণদাকে করা হয়েছিল, অরুণদার অলরেডি একটা এস্টাবলিশ জায়গা রয়েছে, সে ডেকার্স লেনে তার 2টো হোটেল চলে। নন্দিনীদিকে একটা সময় তোলা হয়েছিল, নন্দিনীদি তারপর বললো ব্যবহার খারাপ, তারপর তাকে নামিয়ে দেওয়া হলো। একই সময় ফোন পে অরুণদাকেও তোলা হলো, তারপর তার ব্যবহার খারাপ, নামিয়ে দেওয়া হলো। আবার এখন হয়তো রাজুদাকেও তাই করাবে। কিন্তু কথা হচ্ছে যে লোকটা সকালবেলা গুমা হাবড়া থেকে আসছে, এসে এখানে পরোটা বিক্রি করছে, ভাই তার তো একটা টেম্পারমেন্টের জায়গা থাকে। 11টা 11:30 থেকে তার ফ্যামিলির লোকজনেরা সেটা বানাতে বসে, তারপর সেটা সকালবেলা 3:30-র সময় সে বেরোয় এবং ফার্স্ট ট্রেন ধরে আসে, এসে শিয়ালদায় 6:30টার মধ্যে এসে দোকান খুলে ব্যবসা শুরু করা। তার মধ্যে যদি ফুড ব্লগারটা 4টে থেকে এসে, ভোর 4টে থেকে শীতের মধ্যে লাইন দিয়ে এসে বসে থাকে আর বলে দাদা আপনারা কিছু বলুন, আপনি কিছু বলুন, কি বলবে ভাই? কার মেজাজ ঠিক থাকে? মানে অন্তত রাজুদা বলেই হয়তো এখনো মেজাজ ঠিক রেখেছে, খুব খারাপ কিছু কোনো ব্যাপারটা করেনি, তারপর বললো রাজুদা ব্যবহার খারাপ। এই তো হচ্ছে ফুড ব্লগারদের অবস্থা। আমি জানি না এইভাবে, তার থেকে তোরা যদি কিছু করতে চাস এদিক ওদিক না করে পরোটা দোকান কর, কাজে দেবে। দেখবি এরকম প্রচুর পরোটা দোকান দাঁড়িয়ে গেছে, একটা সময় তোকেও কেউ ভাইরাল করবে। মানে এমন এমন অবস্থা হয়ে গেছে ফুড ব্লগারটা, কোথায় ঝালমুড়ি, কোথায় মাখামুড়ি, মানে যাকে পারছে তারই একটা কিছু না কিছু করে ভাবছে যে কোনোভাবে যদি ভাইরাল করে দিতে পারি তাহলে বিশাল কিছু একটা হয়ে যাবে। এটাই হলো এখন বর্তমান অবস্থা ফুড ব্লগারদের। আর তার মধ্যেখানে চিড়েচাপটা হয়ে যাচ্ছে কখনো নন্দিনী, কখনো রাজুদা, কখনো ফোন পে পরোটা, এইরকম। যা না কোনো একটা বড় রেস্টুরেন্টে যা, গিয়ে একটা বুফে বা কিছু স্পেশাল কোনো ডিশ, বা এই যে যেমন ইলিশ উৎসব বা ক্রিসমাসে কোনো নিউ ইয়ার টাইপের কোনো ওকেশন হচ্ছে কোনো রেস্টুরেন্টে, সেখানে গিয়ে করুক না ফুড ব্লগিং, তাহলে নয় বুঝবো অকাত আছে। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।